বৌদিকে সবকিছু বলে দেওয়ার কথা শুনে ও গর্বের সহিত বলল, তাহলে তো ভালোই হয়। আমি আজকের দেখা দৃশ্যটির নিখুঁত বর্ণনা বৌদিকে দিতে পারবো। তুমি না সত্যি খুব ফাজিল হয়েছ। কপট রাগের স্বরে কথাটি বলে কাব্যকে নিয়ে উঠে দাঁড়ালাম আমি। ও বুঝলো যে আমি রাগের ভান করলাম। আমাকে আরো একটু রাগাতে ও এগিয়ে এসে আমার সন্তান কাব্যকে একটু আদর করলো। কাব্যর গালে একটু আলতো করে টোকা দিয়ে আমার গালে স্পর্শ করে বলল, দুজনের গাল দেখতে একই রকম হয়েছে। আমি নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে লজ্জায় রাঙা মুখে বললাম, মানুষ যে এত বেহায়া হয় তা জানতাম না তো। ও হোস্যত মুখে বলল, আমিও জানতাম না মানুষ যে এত মিষ্টি হয়। ঠিক আমার মতো করেই বলল। ওর কথা শুনে আমি আবার হেসে ফেললাম। তারপর কাব্যকে এগিয়ে দিয়ে বললাম, একে ধরো, আমি তোমাকে চা দিচ্ছি। ও কাব্যকে কোলে নিতে গিয়ে আমার হাতে ইচ্ছে করে স্পর্শ করলো। আমিও জানি ও এমনটি করবে, তাই কিছু না বলে কাব্যকে ওর কোলে দিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটি চাটি মেরে বললাম, মাঝে মাঝে ইচ্ছে করে যেন সত্যি সত্যি একদিন কামড়ে দিই। আমার এমন আশানুরূপ কথা শুনে ও বলল, আর সেই দিনটি কবে আসবে? আজই দাও না। বলেই মুখটি বাড়িয়ে দিল আমার দেবর দেব। আমি ওর গালে মেলে একটি ঠোকর দিয়ে বললাম, বাবুর শখ কত। এই বলেই আমি তাড়াতাড়ি ওর নাগালের বাইরে চলে গেলাম। ও আমার আঁচল ধরার ট্রাই করলো, কিন্তু নাগাল পেল না। ও কাব্যকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো। আমি ইতিমধ্যে পাকঘরে গিয়ে ওর জন্য কিছু নাস্তা সহ চা নিয়ে ঘরে ঢুকলাম। সেই আগের মতোই বাঁকা ঠোঁটের হাসি দিয়ে বললাম, এই যে মহাভারতের সাইড নায়ক, আমার কাব্য কি খুব বিরক্ত করছে তোমায়? ও মুচকি হেসে বলল, কাব্য কিছুই করেনি, তবে কাব্যর মা করেছে। আমি বললাম, এই যে মশাই, আমি আবার কি করলাম শুনি? আমি তো তোমার জন্য চা করে নিয়ে এলাম। দেব বলল, আমি কাব্যের কাছে একটি কথা জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছুই বলছে না। আপনি একটু বলবেন। আমি বললাম, কি এমন কথা? ও বলল, কথাটি তেমন কিছু না, খুবই স্বাভাবিক কথা, তবে কথাটির উত্তর জানা আমার অতীব প্রয়োজন। আমি বললাম, আচ্ছা কি এমন কথা, ভনিতা না করে বলেই গেল না। ও এবার খুব বিজ্ঞের মতো আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি ঘরে ঢুকেই দেখছিলাম কাব্য দুধ খাচ্ছে। কিন্তু আমি বললাম, কিন্তু কিন্তু আবার কি? ও বলল, কিন্তুটা হচ্ছে কাব্য একটি খাচ্ছিল কিন্তু অন্যটি ধরেছিল। এর কারণ কি? এই বলে ও আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা তোমার ওইসব কথা ছাড়া আর কিছু মাথায় আসে না? ও বলল, না না, এটি কোনো অপ্রয়োজনীয় কথা নয়, এটা একটি ভাবনার কথা। ও এই কাজটি বুঝে করছে না, কিন্তু তবুও করছে কেন? সেটাই আমার প্রশ্ন। আমি বললাম, সব বাচ্চারাই এটা করে, এটা নতুন কিছু নয়, তুমিও ছোটবেলায় করেছো, এখনো করো নাকি? এই বলে কড়া দৃষ্টি মেলে চেয়ে থাকলাম ওর দিকে। ও বলল, সব শিশুরাই এটা করে, কিন্তু কেন, সেটাই আমার প্রশ্ন। আমি বললাম, অত শত বুঝি না, তবে তুমি আজে বাজে কথা বাদ দিয়ে ভালো কথায় আসো। আর হ্যাঁ, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে হাত বাড়িয়ে কাব্যকে কোলে নিতে গেলাম। ও কাব্যকে কোলে দিতে গিয়ে আবার স্পর্শ করলো আমার হাত। আমি মুখে কিছু না বলে শুধু চোখ রাঙিয়ে কাব্যকে কোলে নিয়ে একটু দূরে আর একটি চেয়ারে বসলাম। দেব বলল, এ বিষয়ে বিজ্ঞজনেরা কি বলে জানেন? ওরা বলে প্রতিটি শিশু জন্ম থেকেই তার অধিকার ঘোষণা করে প্রাকৃতিকভাবে, এবং পরবর্তীতে বড় হয়ে ওই অধিকারের জন্য তাকে লড়তে হয়। এটাই নিয়তি। আমি বললাম, অত কিছু বুঝি না, আমি শুধু বুঝি তুমি ভীষণ পাজি হয়ে গেছো। এখন তত্ত্ব কথা না বলে চা খাও, দেরি করলে আরো ঠান্ডা হয়ে যাবে। ও এবার বলল, আমি কি এই ঠান্ডা চা খাই? আমি এবার জোর গলায় বললাম, এই যে এখন খাও, বেশি আহ্লাদ করিও না, আমি আর চা বানানোর কাজ করব না। ও কপট রাগ করে বলল, আচ্ছা ঠিক আছে, না করলে তাতে আমার কিছু আসে যাবে না, কিন্তু আমি এই চা খাবো না। আমি বিরক্তির সাথে বললাম, কি একটা বাজে অভ্যাস, সব সময় এসব ভালো লাগে না, এখন খাও, অন্য সময় হবে। ও বলল, আমি তো আসলে চা খাই না, আমি আপনার ছোঁয়া খাই, সেটা জেনেও কেন এমন ছেলে মানুষই করছেন? আপনার অসুবিধা থাকলে থাক, আমি চা খাওয়ার জন্য পাগল নই। ও এবার একটু রাগান্বিত স্বরে বলল, আচ্ছা চলি তাহলে। আসলে চাটা দেখে খুব খেতে ইচ্ছে করলো, কিন্তু কি আর করব বলেন, সবার কপালেই তো আর ঘি জোটে না। এই বলে ও উঠে দাঁড়ালো। আমি এবার হচকচিয়ে উঠে বললাম, চা না খেলে ভালো হবে না বলছি, উঠবে না ঠিক আছে? এই বলে ওর চায়ের কাপটি তুলে হাতে নিয়ে একটি চুমুক দিয়ে এগিয়ে দিলাম ওর দিকে। ও এবার হাসি মুখে চায়ের কাপটি হাতে নিয়ে ঠিক যে জায়গায় আমি ঠোঁট রেখেছি ঠিক সেই জায়গাতেই নিজের ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে বলল, আহ কি মিষ্টি। কেন, এই মিষ্টি থেকে আমাকে বঞ্চিত করতে চেয়েছিলে?
ও বেশ কিছুদিন আগে থেকে এই অভ্যাস শুরু করে দিল। তাই আমি যখনই ওকে চা দিই একটু চুমুক দিয়ে দিই। যখন কোনো লোকজন বা অন্যান্য লোকজন থাকে তখনও ও আমার চোখের ইশারায় জেনে নেয় আমি চাই চুমুক দিয়েছি কিনা। যদিও এটা খুবই ছেলে মানুষই কাজ, তারপর আমাদের বেশ ভালোই লাগে। একঘেয়েমি এই জীবনের মধ্যে আমরা কিছুটা ব্যতিক্রম, আনন্দ, উল্লাস খুঁজে পাই। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ঘর থেকে বেরিয়ে মোড়ের দোকান থেকে একটি লাল গোলাপ কিনে আনলো দেব। ও জানে আমার স্বামী এই সময় বাসায় নেই। অবশ্য দেবেরও এখন বাসায় থাকার কথা নয়। ও ইচ্ছে করেই আজ একটু দেরি করে বাসা থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। অফিস যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে, কারণ আজ ভালোবাসা দিবস। মনের অজান্তে আমার ঠোঁটকে ভালোবাসতে গিয়ে কখন যেন আমাকেই ভালোবেসে ফেলেছে। আমাদের সমাজ সংসারে ভালোবাসার বিরুদ্ধে, তবুও আমরা একে অপরকে মনে মনে ভালোবেসে যাব। না হয় নাই বা হলো নশ্বরে দেহের মিলন, মিলন ছাড়াও তো ভালোবাসা হয়। এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দেয় দেব। এক প্যাকেট বিদেশি চকলেট ও একটি লাল গোলাপ নিয়ে হাজির হলো আমার দুয়ারে। ওকে দেখেই আমার মনের মধ্যে একটি মিষ্টি স্রোত বয়ে গেল। দেব মুখ দেখেই তা বুঝতে পারলো, কিন্তু আমি অবাক হবার ভান করে বললাম, তুমি এই অসময়ে? এখন তো তোমার অফিসে থাকার কথা, অফিসে যাবে না? ও বলল, যাবো, কিন্তু তার আগে একটি জরুরি কাজ করতে এসেছি। তোমার বর কোথায়? আমি কিছুটা রাগত স্বরে বললাম, সে কোথায় তুমি জানো না? উনি সেই 7 সকালে উঠেই অফিসে চলে গেছেন। ও বলল, তা কি আমি জানি? তবুও জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম, কারণ আজ আমি আপনাকে ভালোবাসা কারে কয় গানটি শোনাবো। আমি বেশ রাগ অথচ কিছুটা অভিমান করে বললাম, এই দেখো, জ্বালাতন করবে না। আজ সকাল থেকে আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। উনিও না খেয়ে অফিসে চলে গেছে। জ্বালাতন করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যাবে। ও এবার আদরের স্বরে বলল, আপনি রাগলে খুব সুন্দর দেখায়। এসব সস্তাদায়ক মালতে আমি আসিনি। আমি শুধু একটি জিনিস দিতে এসেছিলাম। কিন্তু আমি স্বর কিছুটা নরম করে বললাম, কিন্তু কি? কি জিনিস? এরই মধ্যে শোবার ঘরে ঢুকে বিভিন্ন অগোছালো কাপড় চোপড় গোছাতে লাগলাম। ও আমার অনীহা ভাব দেখে বলল, না থাক, আচ্ছা চলি। আমি বললাম, চলি মানে? বললেই হলো। কি জিনিস এনেছো তা না দিয়েই চলে যাবে? দাও না প্লিজ। কণ্ঠে অনুনয় নিয়ে ওর সামনে গিয়ে একটি হাত আগিয়ে দিলাম। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। উঠতে অবশ্য একটু দেরি হয়েছে। রাতে কাব্য খুব ডিস্টার্ব করেছিল। পলাশকে মানে আমার স্বামীকে নাস্তা দিতে দেরি হয়েছে। সব দিন তো একরকম হয় না। তবুও ও রাগ করে চলে গেল অফিসে। বাইরের খাবার একদম ওর সহ্য হয় না। হয়তো সারাদিন না খেয়ে কাটাবে লোকটা, তাই আমার মনটা খারাপ। রাতে ম্যাক্সি পরে শুয়েছিলাম, এখনো ওটাই